আসসালামু আলাইকুম। জেড মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে দেখতে যাচ্ছি অনার্স ফার্স্ট ইয়ারের লিনিয়ার অ্যালজেব্রা বইটির চ্যাপ্টার 6 এর বি পার্ট 1। এই পার্টে আমরা এই চ্যাপ্টারের অর্ধেক করব, আর একটা পার্টে আমরা এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ করে দেব সম্পূর্ণটা। আর এর পূর্বে আমাদের যে ক্লাসগুলো হয়েছে চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 5 এর বি, চ্যাপ্টার 5 এর সি এবং চ্যাপ্টার 6 এর এ, আশা করি এগুলো সবগুলাই আপনারা করছেন ভালোভাবে। তো চ্যাপ্টার 6 এর এ যারা ভালোভাবে বুঝতে পারছেন এবং চ্যাপ্টার 5 এর বি, চ্যাপ্টার 5 এর সি যারা ভালোভাবে করছেন, যাদের মাথায় আগের অঙ্কগুলা গেঁথে আছে, তাদের জন্য এই চ্যাপ্টারটাও খুবই সহজ হবে আর কি। তো আমরা শুরু করি। এই চ্যাপ্টারে মোটামুটি হচ্ছে দুই দুই প্রকারের ম্যাথ আছে আর কি। মোটামুটি হচ্ছে দুই প্রকারের ম্যাথ আছে। একটা হচ্ছে যোগশ্রী অপারেটর ম্যাট্রিক্স রূপায়ণ করতে বলে, আর একটা হচ্ছে যোগশ্রী রূপান্তরের ম্যাট্রিক্স রূপায়ণ করতে বলে আর কি। তো যোগশ্রী অপারেটর এবং যোগশ্রী রূপান্তর এই কথাগুলোর সাথে আমরা হচ্ছে পূর্বে থেকে পরিচিত আছি। তো এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে বেসিক যে কথাবার্তাগুলা, সেটা আমি এখন দেখাবো, এবং এই বেসিক যে জিনিসগুলো আমি এখন দেখাবো এগুলোর উপর ভিত্তি করে আমাদের হচ্ছে মোটামুটি সবগুলো অঙ্কই হবে। হ্যাঁ, তো আপনারা একটু লক্ষ্য করে দেখেন যে এগুলা কিভাবে হচ্ছে। তো এখন দেখেন, ম্যাট্রিক্স অপারেটর, যোগশ্রী অপারেটর ম্যাট্রিক্স রূপায়ণ কথাটা একটু ভালোভাবে বুঝিয়েন এবং মাথায় নিয়েন। অঙ্কে কিন্তু এই কথাটা দেওয়া থাকবে, ম্যাট্রিক্স অপারেটর, যোগশ্রী অপারেটরের ম্যাট্রিক্স রূপায়ণ, এই কথাটাই অঙ্কে দেওয়া থাকবে। উলট পালট করা যাবে না। ওকে, তো অপারেটর বিষয়টা হচ্ছে যে একটা ভেক্টর জগৎ থেকে ওই ভেক্টর জগতে যদি ফিরে আসে, ওটাকে ট্রান্সপোজ করলে সেটা হচ্ছে অপারেটর। অর্থাৎ যে দেখেন ভি এফ থেকে ভি এফ এ কি আসছে, ফিরে আসছে, এই ধরনের কোনো কাহিনী ঘটলে সেটাকে বলা হয় যোগশ্রী অপারেটর। আর যদি যোগশ্রী রূপায়ণ যেটা, সেটা হবে রূপান্তর আর কি। যোগশ্রী রূপান্তর যেটা, সেটা হচ্ছে একটা ভেক্টর জগৎ থেকে ওইটা হচ্ছে আরেকটা ভেক্টর জগতে কনভার্ট হবে আর কি। ভি এফ টেন্স টু ইউ এফ, এই ধরনের কোনো কাহিনী ঘটবে। ওকে, তো এখন দেখেন, যদি টি যেন ভি এফ থেকে ভি এফ একটি যোগশ্রী অপারেটর অপারেটর এবং এই অপারেটর যদি আমরা ভিত্তি ধরি যে ইউ, এই যে আনমিউট আছে, মিউট করে দেন, এত নয়েজ আসতেছে। ভাইয়া এত নয়েজ হলে কিরকম করে শুনবো ভাইয়া? হ্যাঁ সেটাই তো, এই আগের একটা ভিডিওতে এরকম বাইরে থেকে নয়েজ আসছে, ওইটা কপিরাইট ধরে নিছে। ওকে দেখেন, তাহলে আমরা কি বললাম যে ভিএফ থেকে ভিএফ যদি একটি যোগশ্রী অপারেটর হয়, তাহলে এই অপারেটর আমরা ভিত্তি যদি ধরি যে ই1 ই2 ইএন, এই ভিত্তিগুলা এখানে আমরা ই1 ই2 ইএন ধরলাম। এগুলা হচ্ছে যে কোনো কিছু হবে আর কি। অঙ্কের ক্ষেত্রে এগুলা জি থাকতে পারে, অন্য কিছু দেওয়া থাকতে পারে। ওকে, শুধু দেখেন এখানে সংজ্ঞাটা, যে ভিএফ থেকে ভিএফ যদি একটি যোগশ্রী অপারেটর হয় এবং এর ভিত্তি যদি হয় কি ই1 ই2 ইএন, একটি ভিএফ এর ভিত্তি, এবং এই ই1 ই2 ইএন এগুলাকে আমরা যদি ট্রান্সপোজ করি, হ্যাঁ, আগের চ্যাপ্টারটা আপনারা দেখছেন, যদি এগুলাকে ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করার পরে যে উপাদানগুলা থাকবে ওইগুলো কি হবে, এই ভিএফ এরই উপাদান হবে, তাই না? এগুলাকে ট্রান্সপোজ করে আমরা যে উপাদানগুলো পাবো ওগুলাই হবে কি ভিএফ এরই উপাদান হবে। তো এরকম যদি হয়, এখন এই জায়গাটা শুধু একটু ভালো করে খেয়াল করেন, আমাদের এখান থেকে অঙ্কগুলা শুরু হবে আর কি, কাজগুলা। তো এখানে দেখেন যে এই যে টি1, অর্থাৎ টি1 না, সরি, টি অফ ই1, অর্থাৎ ই1 কে আমরা ট্রান্সপোজ করতেছি। যখন ট্রান্সপোজ করব তখন কি হয়, এই ট্রান্সপোজ করলে তো আমরা এই ধরনের একটা সমীকরণ পাই, আগের অঙ্কগুলা থেকে দেখছি, বা এটাকে আমরা যোগশ্রী আহ সমাবেশ যদি বলি, সেক্ষেত্রে আমরা 5 এর 20 চ্যাপ্টারে দেখছিলাম যে যোগশ্রী সমাবেশ ভেক্টরের সাথে স্কেলার গুলা কি হয়, গুণ হয়। তো এখানে আমরা এখানকার এই যে a11 a12 a1n এগুলা হচ্ছে স্কেলার আমরা ধরে নিয়েছি। অঙ্কগুলোর ক্ষেত্রে অঙ্ক যখন করব তখন আমাদেরকে হয় ভেক্টর গুলা নিয়ে নিতে হবে অথবা স্কেলার নিতে হবে। ওকে, তো এখন দেখেন যে আমরা যখন কাজগুলো করব তখন হচ্ছে যে টি1, অর্থাৎ ই1 কে যখন ট্রান্সপোজ করব তখন আমাদের সমীকরণটা এই ধরনের আসবে যে ই1 ই2 ই এন ডট ডট কি ই এন পর্যন্ত চলবে এটা। তো এখানে দেখেন এই যে a11 a12 a1n এগুলা কি ধরছি আমরা, এখানে স্কেলার ধরে নিয়ে এগুলোর সাথে গুণ করে দিছি। একই ভাবে টি2 এর ক্ষেত্রেও আমরা এই একই ভাবে কাজ করব। এটা হচ্ছে প্রথম সারির ক্ষেত্রে 1 1, অর্থাৎ ম্যাট্রিক্স যারা একটু দেখছেন তাদের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটের ম্যাট্রিক্সের যে ধারণা ওইটাই আর কি।
এরপরের সারির জন্য হচ্ছে 2, মানে 2 নাম্বার সারি 2 1 2 2, এরপর হচ্ছে 2 n পর্যন্ত এটা কি চলবে। একইভাবে ডট 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 কি ই n পর্যন্ত চলবে এইভাবে। ওকে, তো আপনারা এই সংখ্যাটা হচ্ছে মুখস্থ করে নেবেন এবং এভাবে মনে রাখার চেষ্টা করবেন, তাহলে হবে কি আমাদের যদি খ বিভাগে 3 মার্কের জন্য প্রশ্ন আসে তাহলে আমরা এটা লিখতে পারবো, এবং অনেক সময় এটা খ বিভাগে 3 মার্কের জন্য আসে। এখন এখানে দেখেন যে যেখানে এ, অর্থাৎ এই যে এ আছে না, এই এগুলা এ এ আই জে, আই যেটা হচ্ছে স্কেলার, স্কেলার বলতে এখানে বোঝাচ্ছি যে এই আই জে এর মানগুলা হবে কি যে 1 2 3 n পর্যন্ত। ওকে, এই যে দেখেন এই যে এখানে 1 1 দিছি না, 1 2, এগুলার মানগুলাই বোঝাচ্ছে যে এগুলা হচ্ছে কি n পর্যন্ত হইতে পারে, অর্থাৎ এ আই জে এইখানকার যে মানগুলা আছে, এই যে মানগুলা, এটাকে প্রথমটাকে যদি আপনি আই ধরেন, এটাকে যদি আপনি জে ধরেন, অর্থাৎ এ আই এবং জের মান প্রথমটার ক্ষেত্রে 1, পরেরটার ক্ষেত্রে 2, পরেরটার ক্ষেত্রে 3, এরকম করে চলবে। ওকে, তো এরপরে দেখেন, এরপরে হচ্ছে আমাদের, আমরা মোটামুটি শেষের দিকে আসছি। এখন এখানে দেখেন আমরা যে এই E1 E2 এগুলো হচ্ছে ট্রান্সপোজ করলাম, ট্রান্সপোজ করার পরে আমাদের যে এখন এখানে যে এই স্কেলার গুলো ধরে নিলাম, অর্থাৎ ভেক্টরের যে স্কেলার, এই স্কেলার গুলা নিয়ে আমরা হচ্ছে কি করব, ম্যাট্রিক্স তৈরি করব। ম্যাট্রিক্স তৈরি করে ওটাকে আমরা হচ্ছে ট্রান্সপোজ করলেই, ট্রান্সপোজ ম্যাট্রিক্স করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। আমাদের যদি বলে যে কিছু ভিত্তি দেওয়া থাকে, ধরেন যে E1 E2 E3 এরকম আমাদের কিছু ভিত্তি দেওয়া আছে, এবং আমাদের হচ্ছে টি অফ এক্স কমা ওয়াই কমা জেড দিয়ে, সাপোজ ধরেন যে বললাম যে E1 E2 E3, ওকে, এরকম করে দিয়ে আমাদেরকে ভিত্তি দেওয়া আছে যে ধরেন 1 0 0, এরপর হচ্ছে 0 1 0, এরপর হচ্ছে 0 0 1। ওকে, এরকম কি দেওয়া আছে, আমাদেরকে ভিত্তি দেওয়া আছে। এরপরে দেওয়া আছে আমাদেরকে একটা সমীকরণ, আগের অঙ্কগুলোতে যেরকম দেখছি যে টি অফ এক্স কমা ওয়াই কমা জেড, এটা যদি আমরা R3 ধরি। ওকে, তো এটার পরে আমাদেরকে তো অবশ্যই তিনটা সমীকরণ জোট দেবে, তাই না? তো এরকম যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা এই সিস্টেমে কাজগুলো করব, করার পরে আমাদের এই যে এই আকার তো আসবে, এই আকারগুলো আসবে, এই আকারগুলো যখন আসবে তখন আমাদের যে সহগগুলো থাকবে, ভেক্টরের যে সহগ থাকবে, এই সহগগুলো নিয়ে আমরা হচ্ছে ম্যাট্রিক্স তৈরি করব। ম্যাট্রিক্স তৈরি করে ওটাকে জাস্ট আমরা ট্রান্সপোজ করব। ওকে, এখানে দেখেন সেটাই বলা হয়েছে যে একের সহগ, এই যে আমরা এটা পুরাটাকেই বলছি 1 নম্বর সমীকরণ ধরে নিছি, এই একের সহগ ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স কে টি এর ম্যাট্রিক্স রূপায়ণ বলা হয়। টি এর কি বলা হয়, ম্যাট্রিক্স রূপায়ণ বলা হয়। আমাদেরকে কিন্তু এখানে দেখেন যে ম্যাট্রিক্স এর রূপায়ণ করতে হবে। এখন এখানে অপারেটর আর একটা হচ্ছে রূপান্তর কথা আসবে, তো আমরা নেক্সটে আমরা রূপান্তরটা শিখবো। তো এটাকে কি বলা হচ্ছে, এই ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স কে টি এর ম্যাট্রিক্স রূপায়ণ বলা হয়। ইহাকে টিই দ্বারা প্রকাশ করা হয় বা টি দ্বারা প্রকাশ করা হয়। তো আমি কি বললাম যে এখানকার যে ভেক্টর, এই ভেক্টরের সহগগুলোকে কি করব, ম্যাট্রিক্স আকারে নিব। এখান থেকে শুধু জাস্ট আমরা উঠাই নিছি যে A11 A12 A1n, এভাবে কি সারি আকারে নিয়েছি। এরপরে এটাকে আমরা কি করতেছি, ট্রান্সপোজ করতেছি। ট্রান্সপোজ করার অর্থ কি, ট্রান্সপোজ করার অর্থ হচ্ছে এই সারিগুলা কলামে পরিণত হবে। এই যে এখানে একটা ভুল হয়েছে, এটা হচ্ছে, এটা হবে 1 আর এটা হবে 2 আর কি, বুঝতে পারছেন? ওকে, তো এখন দেখেন কি বললাম যে ট্রান্সপোজ করার অর্থ হচ্ছে কি, এটিটাকে যখন আমরা উঠাই দিব, অর্থাৎ এটার মানটা যখন আমরা বের করব, তখন কি হবে, সারিগুলো কলামে পরিণত হবে। এখানে দেখেন প্রথম সারিটা কি ছিল, A11, এই যে A11, এরপরে কি A12, অর্থাৎ A12, এরপর ডট 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 কি A1n লিখছি, অর্থাৎ সারিটাকে কি করব আমরা কলামে লিখবো। এটাই হচ্ছে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। এরপর হচ্ছে এটাকে দেখেন, এটা হচ্ছে 2 নম্বর সারি, অর্থাৎ 2 নম্বর কলাম হবে। এরপর হচ্ছে এটা 3 নম্বর সারি, এটা কি 3 নম্বর কলাম। ওকে, আশা করি বুঝতে পারছেন। এরপর হচ্ছে আমাদের আরেক ধরনের অঙ্ক থাকে, আমরা এটা দেখবো, দেখার পর আমরা সরাসরি অঙ্কগুলা করবো। ওকে, তো এখন দেখেন একইভাবে আমি যেটা প্রথমেই বললাম যে রূপান্তর, এই যে দেখেন যোগাশ্রয়ী রূপান্তরের এটা, আর এটা হচ্ছে অপারেটর, দুইটা কথা মনে রাখবেন। তো যোগাশ্রয়ী রূপান্তরের ক্ষেত্রে আমি কি বললাম যে একটা ভেক্টর জগৎ থেকে আর একটা ভেক্টর জগতে কনভার্ট হবে। ওকে, তো একটা ভেক্টর জগৎ থেকে যখন আর একটা ভেক্টর জগতে কনভার্ট হবে, তখন আমাদের ভিত্তিও কিন্তু দুইটার জন্য দুইটা আলাদা আলাদা হবে। তো এখানে দেখেন আমরা দুইটা ভেক্টর জগতের জন্য দুইটা ভিত্তি ধরে নিচ্ছি। ভিএফ এর জন্য আমরা ধরে নিচ্ছি E1 E2 En, ও এই ইউএফ এর জন্য আমরা ভিত্তি ধরে নিচ্ছি F1 F2 Fn, যথাক্রমে ভিএফ ও ভি ইউ সরি ভিএফ ও ইউএফ এর ভিত্তি। ওকে, আশা করি বুঝতে পারছেন এখন। অর্থাৎ দুইটা যেহেতু জগতে কনভার্ট হচ্ছে, সেহেতু কি হচ্ছে এটা, যে আমাদের, সরি, আমাদের হচ্ছে ডাবল ভিত্তি ধরে নিতে হচ্ছে। এখন দেখেন এখানকার এই যে আমরা কাজ করব, একটু মনোযোগ সহকারে দেখেন।
আমরা এই যে E1 E2 En এর সাপেক্ষে এগুলা নিয়ে আমরা হচ্ছে কাজ করব, ঠিক আছে। তো এর ভিত্তি এবং T1 TE2 Tn বিলংস টু ইউএফ যদি হয়, অর্থাৎ এগুলাকে ট্রান্সপোজ করার পরে যদি এগুলার উপাদানগুলা যদি ইউএফ ভেক্টর জগতে যদি উপাদান হয়, সেক্ষেত্রে আমরা এখন কি করব, এই যে ইউএফ এর যে আমরা ভিত্তিগুলা ধরে নিলাম এগুলার সাপেক্ষে আমরা এগুলা নিয়ে কাজ করব। তো যখন আমি এটাকে ট্রান্সপোজ করব, TE1 করব, তখন আমরা এই যে আগের মতো করে এটাকেও কি করব, যোগাশ্রী সমাবেশ আকারে লিখবো। অর্থাৎ এই যে F1 F2 Fm আগেরটাতে যেরকম লিখলাম, ওই একই ভাবে এটার সাথে আমরা কি করব, কিছু স্কেলার গুণ করে দিব। আগেরটার ক্ষেত্রে আমরা কি নিয়েছিলাম, এ নিয়েছিলাম, এটার ক্ষেত্রে আমরা আলফা 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 আলফা। আপনি চাইলে এখানেও এ নিতে পারেন, ওকে, কোনো সমস্যা নাই। তো এভাবে কি করব আমরা, যে এগুলা সাপেক্ষে আমরা এগুলা নিয়ে কাজ করতেছি, ওকে। তো এইভাবে আমরা কি করে নিলাম, এটাও তৈরি করে নিলাম আগেরটার মতো করে। এরপরে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন আমাদের কাজ শেষ। এখন হচ্ছে এই যে এখানকার এই যে ভেক্টরের যে স্কেলার গুলা অর্থাৎ সহগ গুলা, এই সহগ গুলাকে আমরা ম্যাট্রিক্স আকারে লিখবো, লেখার পরে এগুলাকে আমরা ট্রান্সপোজ করে দিব। ট্রান্সপোজ করে দিলে আমাদের কি হয়ে যাবে, আমাদের এটারও ম্যাট্রিক্স রূপায়ণ হয়ে যাবে, ওকে। তো এটাকেও কি দ্বারা প্রকাশ করা হয়, ট্রান্সপোজিশনকে টি এর ম্যাট্রিক্স রূপায়ণ বলা হয়। ইহাকে TFE, অর্থাৎ আমাদের এখানে দুইটা ভিত্তি দেওয়া আছে, যে কারণে আমরা এটাকে এভাবে প্রকাশ করতেছি, বা টি দ্বারাও সূচিত করা হয়। তো এখন দেখেন, এটা সংজ্ঞা মুখস্থ করবেন এবং যে ধারণাটা দিলাম এই ধারণাটা মাথায় রাখবেন, ওকে। তো ও, একটা পেজ আমার মিস্টেক হয়ে গেছে এখানে। তো আমি কি বললাম, শুধু এগুলাকে কি নিব, এই সহগগুলাকে আমরা হচ্ছে ম্যাট্রিক্স আকারে নিয়ে সারিগুলাকে কলামে রূপান্তর করলে আমাদের এটা হচ্ছে কি হয়ে যাবে, আহ ট্রান্সপোজ হয়ে যাবে আর কি। এখন আমরা একটা উদাহরণ দেখি, এই উদাহরণটা দেখলে আপনারা আগের যে কনসেপ্টটা দিলাম ওই কনসেপ্টটা আমাদের এখানে এখন আমরা কাজে লাগাবো, ওকে। তো একটা উদাহরণ ভালো করে দেখেন, আমি 1 নম্বরটা দেখেন কোনোবারে সালে আসেনি, তারপর আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখানোর কারণ হচ্ছে আপনারা যেন অঙ্কগুলা ভালোভাবে উপলব্ধি করতে পারেন এবং ভালোভাবে বুঝতে পারেন। তো দেখেন এখানে বলছে যে R3 এর আদর্শ ভিত্তির সাপেক্ষে আমরা প্রথমেই দেখলাম সংজ্ঞাতে যে E1 E2 E3, E1 E2 E3, তাই না? এগুলা কি ভিত্তি দেওয়া থাকবে। তো এখানে কিন্তু আমাদেরকে বলছে আদর্শ ভিত্তির সাপেক্ষে, অর্থাৎ এখানে আদর্শ ভিত্তিগুলো আমাদেরকে দেওয়া নাই, কিন্তু আমরা তো জানি যে আদর্শ ভিত্তি কিভাবে নিতে হয়, কারণ আমরা 5-এর B 5-এর C এবং চ্যাপ্টার 6-এর A তে এগুলা কাজ করছি। আদর্শ ভিত্তি যেহেতু R3 বলছে, সেক্ষেত্রে R3 ক্ষেত্রে আমরা আদর্শ ভিত্তিগুলা কিভাবে নেই বলেন তো। আমি বারবার করে বলছিলাম যে এটাকে যদি আপনি একটা ম্যাট্রিক্স কল্পনা করেন, তাহলে প্রথমটা R3 এর জন্য এটা 1, এটা 0, এটা 0, এরপর হচ্ছে এটা 0, এটা 1, এটা 0, এরপরে এটা 0, এটা 0, এটা কি 1। R3 এর ক্ষেত্রে, R4 এর ক্ষেত্রে এভাবে কি চলবে। তো তার মানে ওই প্রথমটা হচ্ছে E1, এটা হচ্ছে E2, এটা হচ্ছে কি E3। এগুলো আপনাদেরকে এখন না বললেও হইতো, কারণ আমি আগে এগুলো বারবার করে বলছি, আপনাদের এগুলোর জ্ঞান আছে। তো তারপর আমি আবার দেখাইলাম। তো ঠিক আছে, এগুলো আমরা মিশাই দেই এখন। এখন দেখেন আমাদেরকে আদর্শ ভিত্তি নিয়ে কাজ করতে হবে। আদর্শ ভিত্তি দেওয়া নাই, কিন্তু এখানে বলছে যে আদর্শ ভিত্তির সাপেক্ষে এই যে টি যেন R টেন্স টু R3 যোগাশ্রী অপারেটর কথাটা বলছে। এখানে দেখেন, এখানে কি বলছে, অপারেটর কথাটা বলছে, অর্থাৎ আমাদের প্রথম যে সংজ্ঞাটা পড়ছি দেখছি ওইটা অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে, ওকে। অপারেটর ম্যাট্রিক্স রূপায়ণ করো যাহা নিম্নভাবে সংজ্ঞায়িত। আমি বললাম যে T(x, y, z) কল আমাদেরকে কিছু সমীকরণ জোট দিবে, আমরা আগের অঙ্কগুলাতেও দেখছি। তো এটার ক্ষেত্রে আমাদেরকে সমীকরণ জোট দেওয়া আছে 3টা, যেহেতু আর থ্রি মানে এখানে 3টা সমীকরণ জোট দেওয়া থাকবে। এটা একটা, এইটা একটা, আচ্ছা সরি এখানে হচ্ছে ভুল হয়েছে আমার, এটা একটা না, এটা পুরাটা মিলাই একটা। এখানে দেখেন যে B1 Y C1 Z এখানে কমা আছে, ঠিক আছে। এরপরে এই যে এখান থেকে এটা একটা সমীকরণ, এটা থেকে এখানে একটা সমীকরণ আছে। তো আমাদেরকে 3টা সমীকরণ দেওয়া আছে। আমাদেরকে আদর্শ ভিত্তির কথা বলছে। আমাদের আদর্শ ভিত্তি তো আমরা নিতে জানি মুখস্থ, কারণ আমরা অনেকগুলো চ্যাপ্টারে আদর্শ ভিত্তি নিয়ে কাজ করছি। ওকে, আমরা তাহলে শুরু করি। আমাদের যেটা দেওয়া আছে প্রশ্নে যে টি টি যেন R3 টেন্স টু R3 যোগশ্রী অপারেটর, এবং এটা দেওয়া আছে আমাদের প্রশ্নে, এটা আমরা উঠাই নিলাম। এখন R3 এর আদর্শ ভিত্তি আমি যেভাবে ধরে নিতে বললাম, এভাবে আমরা কি করব, আদর্শ ভিত্তিগুলো ধরে নিব। এগুলো আগের চ্যাপ্টারও আমরা দেখছি। এরপরে দেখেন আমরা কি করব, এই আদর্শ ভিত্তিগুলোকে আমরা আহ ট্রান্সফর্ম করি না টি এর সাপেক্ষে, মানে টি দ্বারা কি করি, ট্রান্সফর্ম করি। তো এটা আমরা করব। তো দেখেন, তো TE1 আগেও তো আমরা করছি, ট্রান্সফর্ম করতে হয় কিভাবে আপনাদের জ্ঞান আছে কিন্তু। এখানে আপনি কে বলবেন, একজন আমার সাথে টকিং করেন, তাহলে ডিসকাস হয়ে যাবে।
জি ভাই বলেন। আচ্ছা তপন ভাইয়া, আপনি হচ্ছে বলবেন এই যে এটাকে TE1, এটাকে আমি ট্রান্সপোজ করছি, যেটাকে ট্রান্সপোজ করতে গেলে আমাকে এটার জন্য কোন সমীকরণের সাথে তুলনা করে এই মানগুলা নিয়ে আসতে হবে বলেন। ওই যে টি এক্স ওয়াই জেড ইকুয়াল যে আছে ওর সাথে ইয়ে করি জি আনা জি জি। লাগবে। আমাদের এই যে সমীকরণটা যেটা দেওয়া আছে এখানে কি করবো আমরা, এক্স এক্স ওয়াই জেড এর মানগুলা বসাবো, অর্থাৎ আমরা এই যে যারা আগের চ্যাপ্টারটা করছেন তাদের জন্য এটা ক্লিয়ার, এটা এই যে এটা এক্স, এটা ওয়াই এবং এটা এটা ওয়াই কি এটা জেড। হ্যাঁ, জেড। তো এগুলা মানগুলা যদি আমরা এখনো বসাই উপরের সমীকরণটাতে, তাহলে আমরা কি হবে, আমাদের এই পাশের মানগুলো আমরা পাবো। ওকে, তো এখন এখানে দেখেন এই যে এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে, এখানে জেড আছে। তো প্রথমটার ক্ষেত্রে দেখি, প্রথমটা দেখেন ওয়ান, অর্থাৎ এক্স এর মান ওয়ান, বাকি দুইটা জিরো। তো এখানে এক্স এর মান যদি ওয়ান বসান তাহলে প্রথমে আমরা A1 পাচ্ছি, আর বাকি দুইটা যেহেতু জিরো, ওয়াই জিরো জেডও জিরো, তার মানে এগুলো এই দুইটা পদে কি হয়ে গেল, শূন্য হয়ে গেল। তার মানে এই প্রথম যে সমীকরণ, এই সমীকরণ থেকে শুধু আমাদের A1টাই থাকতেছে। এরপরে হচ্ছে একই ভাবে এই যে এখানে দেখেন x2, এখানে x আছে, অর্থাৎ A2 পাচ্ছি, এই দুটো শূন্য হয়ে যাবে। এখানে x আছে, অর্থাৎ এখানে মানটা আমরা A3 পাচ্ছি, বাকি দুটো কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। এভাবে আমরা এই লাইনটা নিয়ে আসছি। এখন আমি কি বললাম, আমাদের যে, আচ্ছা আমার কথা মনে হয় শুনতে পাবেন কিনা, আজান হচ্ছে এখানে। তো দেখেন আমি কি বললাম, আমাদের হচ্ছে এই যে এখানে দেখেন আমাদের শুধু এখানে আমাদের এখানে স্কেলের মানগুলা কিন্তু আসছে, এই যে A2 A3, এখানে কি স্কেলের মানগুলো আসছে। আমরা যে সংখ্যাতে পড়লাম প্রথমটার ক্ষেত্রে দেখেন এই যে স্কেলার এ, অর্থাৎ আমাদের এখানে কি আসছে, স্কেলের মানগুলো আসছে, কিন্তু আমাদের এখানে ভেক্টর গুলা নাই, যে কারণে এগুলার সাথে আমরা এখন কি করব, এই যে এগুলার সাথে আমরা ভেক্টর গুণ করে দিয়ে যোগ করে দেব। আমাদের এই যে এটা ইকুয়াল, এখন আমাদেরকে এটা লিখতে হবে, কারণ আমরা এগুলার যে সহগগুলো আছে এই সহগগুলো নিয়ে ম্যাট্রিক্স তৈরি করব। তো অঙ্কটা আপনারা একটা ভালোভাবে বোঝেন, এই নিয়মে সবগুলো অঙ্ক আর কি, এটাই নিয়মে অঙ্কগুলো করার জন্য। তো এখানে যেহেতু কি নাই, ভেক্টর গুলা নাই, যে কারণে আমি ভেক্টর গুলা নিলাম। এরপরে ওই সমীকরণটা আমি যে সংখ্যাটা দেখাইছি ওই সংখ্যা অনুযায়ী আমি কি করলাম, এই যে TE1 কে ট্রান্সপোজ করার পরে তো আমরা এভাবে পাই, তাই না? আমি আরো একবার দেখাই নেই আপনাদেরকে। এখানে দেখেন সংখ্যাটাতে, এই যে দেখেন সংখ্যাটাতে, এই সংখ্যাটাতে আমরা কি পাইছি দেখেন, যে আমরা এই যে T1 ট্রান্সপোজ করার পরে আমরা যদিও অঙ্ক করার ক্ষেত্রে মান পাইছি, কিন্তু এক্স্যাক্টলি ওই মানের পরে আমাদেরকে ওই মানগুলোর সাথে, অর্থাৎ এই মানগুলো আমরা কি করছি, পাইছি অঙ্ক আমরা করে মানগুলা পাইছি, এগুলার সাথে এক্স্যাক্টলি আমাদের এই যে E1 E2 EN এগুলা ভেক্টর গুলা গুণ করে দিতে হবে আর কি। মানে এই লাইনটা আমরা নিয়ে আসতেছি। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো এখন দেখেন এই মানগুলা যদি আমরা এখানে নিয়ে আসি, তাহলে আমাদেরকে কিন্তু কাজ শেষ। আমাদের সংখ্যা অনুযায়ী এই মানগুলা ধরার পরে, অর্থাৎ এই লাইনগুলা আমাদের কয়টা ছিল বলেন তো, তিনটা ছিল। এখন এখানে যদি R4 হইতো তাহলে R4 এর জন্য চারটা লাইন হইতো আমাদের এরকম। তো এটা দেখেন প্রথমটার জন্য E1 এর ক্ষেত্রে, E2 এর ক্ষেত্রে একই ভাবে ওখানে আমরা বসাবো, বসার পরে আমরা এগুলা পাবো। ওকে, তো এই যে এখানে একটু ভুল হয়েছিল, এখানে না, এটা হবে না আর কি, এটা কাটা দিয়েছি। তো এরপরে দেখেন তাহলে একই ভাবে কি পাবো, আমরা এই লাইনটাও পাবো। একই ভাবে এটা নিয়ে আমরা যদি ওখানে ওই লাইনটাতে মানগুলা বসাই তাহলে আমরা এটাও পাবো। ওকে, এখন আমাদের কি কাজ বলেন তো, আমাদের এই যে তিনটা যে সমীকরণ পাইলাম, এই সমীকরণ গুলাকে আমরা কি করব, ম্যাট্রিক্স তৈরি করে শুধু জাস্ট ট্রান্সপোজ করে দেব। তো ম্যাট্রিক্স তৈরি করার জন্য কি করতে হবে, এই যে যে ভেক্টর গুলো আছে আমাদের E1 E2 E3, E1 E2 E3, এগুলা সবগুলাকে কি করতে হবে, নিতে হবে শুধু, অর্থাৎ A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3, এগুলাকে নিয়ে আমরা ম্যাট্রিক্স তৈরি করব, করে এটাকে ট্রান্সপোজ করে দেব, তাহলে আমাদের এই অঙ্কটা শেষ। ওকে, তো দেখেন কত সহজ, আমরা সংখ্যাটা যদি ভালোভাবে বুঝি তাহলে এটাও ভালোভাবে বুঝতে পারছি। এখন সুতরাং R3 এর আদর্শ ভিত্তির সাপেক্ষে টি এর ম্যাট্রিক্স রূপায়ণ, আমাদের যে এখানে যে সহগগুলা পাইছি এই সহগগুলা নিয়ে কি করব, আমরা ম্যাট্রিক্স আকারে নিলাম, এটাকে আমরা কি করতেছি, ট্রান্সপোজ করতেছি। ট্রান্সপোজ করলে কি হবে, এই যে সারিগুলো কলামে পরিণত হবে, তাহলে আমাদের কাজ শেষ। এখানে দেখেন A1 A2 A2 A3 অর্থাৎ আমরা এই সারিটাকে কি করলাম, কলামে কনভার্ট করলাম, এই সারিটাকে কি করলাম, কলামে কনভার্ট করলাম, এই সারিটাকে কলামে কনভার্ট করলাম। অতএব আমাদের এই অঙ্কটা কি হয়ে গেল, শেষ হয়ে গেল। এতটুকুই আমাদেরকে নির্ণয় করতে বলছিল। ওকে, এখন আমরা হচ্ছে নেক্সট অঙ্কটা দেখি, আপনারা নেক্সট অঙ্কটা নিজেরাই পারবেন, তারপর আমি দেখাবো, কারণ হচ্ছে এটা আমাদের সালে আসছিল। তো নেক্সট অঙ্কটার ক্ষেত্রে এত ভালোভাবে আপনাদেরকে বোঝানোর প্রয়োজন হবে না আর কি। তো দেখেন নেক্সট অঙ্কটা আমাদের কি দেওয়া ছিল, যে আমাদেরকে এখানে দেখেন যে T(x, y, z) ইকুয়াল, আমাদের হচ্ছে তিনটা সমীকরণ দেওয়া আছে। ওকে, মানে দেখেন এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। তো এই সমীকরণগুলো নিয়ে আমরা ওই যে ই
ই যে আদর্শ ভিত্তি এগুলা সাপেক্ষে এখানে মানগুলা বসায় আমরা এই আকার পাবো, এই আকারটা পাবো। এই আকার পাওয়ার পরে এগুলোর সাথে ভেক্টর আমরা গুণ করে দিয়ে যোগ করে দেবো। যোগ করে দেওয়ার পরে আমরা ভেক্টরের যে সহগগুলো আছে ওই সহগগুলাকে ম্যাট্রিক্সে পরিণত করবো, তাহলে আমাদের অঙ্কটা শেষ। দেখেন ওইটাই করা হয়েছে, আর বাকি কোনো কাজ করা হয়নি, যেভাবে আছে। হ্যাঁ, আমি এই শীটটা দিয়ে দিব আপনাদেরকে, আবার এটা দেখে দেখে অঙ্ক করবেন, বইয়ের নিয়মে করলেও আপনাদের সমস্যা নাই। আমি মাঝে মাঝে এগুলোতে বিস্তারিত ভাবে করার চেষ্টা করছি আর কি। তো এখানে দেখেন যেটা দেওয়া আছে আগেরটার মতো উঠাই নিলাম, আমাদের যেটা দেওয়া আছে উঠাই নিলাম, আদর্শ ভিত্তি ধরে নিলাম। হ্যাঁ, এরপরে আমরা এই যে এটাকে কি করব, ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করলাম কিসের সাপেক্ষে, আমাদের অঙ্কে যে এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণগুলোতে কি করতে হবে, মানগুলা বসাইতে হবে। অর্থাৎ প্রথমটার মান এক্স, এটার মান ওয়াই, এটার মান কি জেড। এই সমীকরণে যদি বসাই আমি, অর্থাৎ এক্স এখানে আছে, এক্স এর মান 1, অর্থাৎ 2 এর সাথে 1 গুণ করলে 2 হয়। ওকে, ওয়াই এর মান যেহেতু 0, তো 0 এবং 2 যোগ করলে কত হয়, 2 হয়। এরপর এখানে দেখেন এক্স মাইনাস ওয়াই আছে, তো ওয়াই এর মান তো 0, অর্থাৎ এক্স এর মানটা শুধু বসবে, এক্স এর মান তো 1, এই 1টা বসছে। এরপর জেড এর মান যেহেতু কি 0, এই জন্য কি বসছে, 0 বসছে। এরপর এখানে আমাদের এগুলা কি পাইলাম, আমরা স্কেলার পাইলাম। এগুলোর সাথে আমরা কি করব, ওই সংখ্যাটা অনুযায়ী আমরা এখানে হচ্ছে ভেক্টর যোগ করে দেব, ভেক্টর গুলো গুণ করে দিয়ে যোগ করে দেবো। অর্থাৎ এই লাইনটা, আগের যে অঙ্কটা যদি বুঝে থাকেন তাহলে এই লাইনটা আপনারা নিজেরাই এখন মুখস্থ লিখতে পারবেন। একই ভাবে আমরা বাকি 3টা লাইনও পাবো, সহজ ক্যালকুলেশন এগুলা। ওকে, তো আমরা হচ্ছে বাকি 3টা লাইন পাইছি একই ভাবে। এরপরে দেখেন যে সুতরাং বসো তুমি কামরান, এই একটা ক্লাস নিচ্ছি তো, বসো তারপরে। ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা তো এই মানগুলা পাবো এভাবে, একই ভাবে। এরপরে আমাদের কোনো কাজ নাই। এখানে দেখেন যে যেহেতু এই যে এক্স এর মান 0, ওয়াই এর মান 0, যে কারণে আমাদের এই যে 0 0 আসছে, এই মানগুলা এইভাবে কিন্তু লিখতেই হবে। লেখার পর আমরা E1 E2 E3 এগুলা কি করে দিব, এই আকারে নিব। নেওয়ার পরে এগুলা যে সহগগুলা আছে এই সহগগুলাকে আমরা ম্যাট্রিক্সে পরিণত করব। ম্যাট্রিক্স আকারে লিখবো আর কি, পরিণত না, সরি। আমরা ম্যাট্রিক্স আকারে লিখে এটাকে জাস্ট আমরা ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করার জন্য কি করতে হবে, সারিগুলা কলামে কনভার্ট হবে, শুধু সারিগুলা কি হবে, কলামে কনভার্ট হবে। হয়ে গেছে, আশা করি বুঝতে পারছেন। এরপর হচ্ছে আমরা নেক্সট আরেকটা অঙ্ক দেখবো, 5 নম্বর অঙ্ক। ওকে, এই চ্যাপ্টারে কিন্তু বেশি অঙ্ক নাই। আমি আজকে আপনাদেরকে 5 দেখাবো, এরপর হচ্ছে 6 দেখাবো, এরপর হচ্ছে 8 নম্বর অঙ্ক দেখাবো। 8 এবং 9 হচ্ছে একই। এরপরে হচ্ছে আর 6টা অঙ্ক থাকবে, যে 6টা অঙ্ক আমি কালকে দেখাবো। আর একটা গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার থেকে, এবার যারা পরীক্ষা দিবেন তাদের জন্য মাস্ট বি 99% লিখে নিয়েন। এটা হচ্ছে একটা উপপাদ্য আছে, ওই একটা উপপাদ্য এবার আসবে। এটা হচ্ছে 1 নম্বর উপপাদ্য। এটা আমি কালকে রেকর্ড করে আপনাদেরকে ইউটিউবে দিয়ে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ইউটিউব থেকে দেখবেন। যদি কোনো প্রশ্ন থাকে, আশা করি প্রশ্ন থাকবে না আর কি, আমি যেভাবে করাবো এটা। যদি প্রশ্ন থাকে তাহলে নেক্সট দিনে যে ক্লাসটা হবে সেদিন একটু বলিয়েন আমাকে। ওকে, তো এখন দেখেন যে 5 নম্বর যে অঙ্কটা, এই অঙ্কটাতে বলছে, বসো না রে। যে মনে করি টি যেন আর স্কোয়ার টেন্স টু আর স্কোয়ার, অর্থাৎ আমাদেরকে দুইটা সমীকরণ দেওয়া থাকবে, একটি যোগাশ্রী রূপান্তর যা হচ্ছে টি, যে টি অফ এক্স কমা ওয়াই, অর্থাৎ এখানে আমাদেরকে টি এক্স এর জন্য এইটা এবং টি ওয়াই এর জন্য এইটা দেওয়া আছে। এখন এখানে দেখেন একটা গুরুত্বপূর্ণ কথা, আমরা আগের অঙ্কটা করলাম অপারেটর, আর এটা হচ্ছে কি যোগাশ্রী রূপান্তর। অর্থাৎ আমাদের রূপান্তর হইতে গেলে কি করতে হয়, দুইটা কিন্তু, অর্থাৎ একটা ভেক্টর জগৎ থেকে কনভার্ট হয়ে আর একটা ভেক্টর জগতে যাবে। এই জন্য কি হবে, আমাদের অবশ্যই দুইটা ভিত্তি দেওয়া থাকবে। যেরকম ওখানে আমরা E1 E2 E3 নিয়েছিলাম, এরপর F1 F2 F3 নিয়েছিলাম, ওইভাবে এখানে কি দুইটা ভিত্তি দেওয়া থাকবে। ওকে, তো দুইটা ভিত্তির সাপেক্ষে আমরা কি করব, কাজগুলো করব। এখন দেখেন এখানে আমাদের হচ্ছে ভিত্তি দেওয়া আছে, একটা হচ্ছে G1 ইকুয়াল 1 2 দেওয়া আছে, এবং G2 ইকুয়াল দেওয়া আছে 2 এবং 3, এবং আমাদের সমীকরণ দেওয়া আছে। প্রেক্ষিতে ম্যাট্রিক্স রূপায়ণ করতে বলছে। এখন তো আমরা আগের মতো করে লিখবো, যে ধরি এক্স কমা ওয়াই বিলংস টু আর স্কোয়ার আমাদের দেওয়া আছে, এটা আমরা বললাম। এরপর হচ্ছে এক্স কমা ওয়াই ইকুয়াল, আমরা কি করব, এগুলা এই যে এভাবে নিয়ে নিব। আমাদের যে সংজ্ঞাটা পড়লাম আমরা যোগাশ্রী অপারেটরের, ওই সংজ্ঞা অনুযায়ী কি ছিল আমাদের সংজ্ঞাটা, একটু আরেকবার দেখাই নিই আপনাদেরকে। সংজ্ঞাটা দেখেন, আমাদের প্রথম কাজ ছিল কি, এই যে যখন এগুলাকে আমরা হচ্ছে করছিলাম, তখন এগুলার সাথে এই যে যে ভেক্টর গুলা দেওয়া ছিল ওগুলোর সাথে এই স্কেলার নিছিলাম। ওকে, স্কেলার গুণ করে দিছিলাম। তো একই ভাবে আমরা এটাও করব। তো এখানে দেখেন এই নিয়মটা ভালোভাবে দেখেন, তাহলে বাকি অঙ্কগুলো পারবেন। তো একই ভাবে যেহেতু আমরা এক্স এবং ওয়াই যেহেতু আর স্কোয়ার এগুলো হচ্ছে মানে সদস্য, তো এখন এখানে দেখেন
যে এক্স কমা ওয়াই, অর্থাৎ এই এক্স আর ওয়াই এর জন্য আমাদের যে ভিত্তিগুলা দেওয়া আছে G1 এবং G2, এই ভিত্তিগুলা নিব, এগুলোর সাথে স্কেলার গুণ করে দিব। এখানে আলফা এবং বিটা হচ্ছে কি স্কেলার, যেটা হচ্ছে আর এর সদস্য। এখন দেখেন এই যে জি এর মান, আমাদের এই জি এর যে মান, এই জি এর মানগুলো দেখেন এখানে দেওয়া আছে 1 এবং 2, 2 এবং 3 কি দেওয়া আছে, জি এর মানগুলো দেওয়া আছে। তো এই জি এর মানগুলো এখানে আমরা লিখে নিলাম। দেখেন এই যে জি এর মানগুলো শুধু জাস্ট এখানে ওঠানো হয়েছে। এরপরে আমরা কি করব, এই আলফা এবং বিটা যে স্কেলার নিলাম এগুলোর সাথে গুণ করে দিব। ওকে, গুণ করে দিলাম। এরপরে এগুলো হচ্ছে যেহেতু যোগ আছে যোগ করে দেবো। তো যোগ করে দিলে কি হবে, আলফার সাথে বিটা যোগ হবে, মানে প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়। 10 মিনিটের ভিতর আমাদের লাইভটা কাটে যাবে, আমরা 10 মিনিটের ভিতর বাকি অঙ্কটাও দেখার চেষ্টা করব। তো এখন দেখেন যে আমরা এখানে কি করতেছি, শুধু জাস্ট যোগ করে দিলাম। এটার প্রথম পদ এটার প্রথম পদ যোগ করতে হয়, তা আপনারা আগের লেকচার গুলো দেখলে যোগটা বুঝতে পারছেন। এটা দ্বিতীয়বার, এটা দ্বিতীয়বার কি করব, যোগ করব। এরপরে আমরা কি করব, এখান থেকে এই আলফা এবং বিটার মান নির্ণয় করব। ঠিক আছে, তো আলফা এবং বিটার মান নির্ণয় করব। তো যে কারণে কি করতে হবে, আমাদেরকে এটা সমীকরণ জোট তৈরি করতে হবে। সমীকরণ জোট করে আমরা এটাকে ইসালন পদ্ধতিতে সমাধান করব। তো এখানে আমরা ইসালন পদ্ধতিতে সমাধান করতেছি। ইসালন পদ্ধতিটা আপনাদের কাছে হয়তো বা ক্লিয়ার হয়ে গেছে। তো ইসালন পদ্ধতি সমাধান করার জন্য এখানে দেখেন 2 আলফা আছে, এখানে একটা আলফা আছে, অর্থাৎ এখানে আমি যদি 2 দ্বারা গুণ করে মাইনাস করে দেই, তাহলে কি হয়ে যাচ্ছে, এই যে এখানে লিখে দিচ্ছি, তাহলে প্রথম পার্টটা শূন্য হয়ে গেছে। আর এখানে 2 দ্বারা গুণ করে দিলে মাইনাস কি হয়, 4 হয়। মাইনাস 4 এর সাথে 3 যদি যোগ করি তাহলে মাইনাস বিটা হয়। আর এখানে ওয়াই তো থাকলো, এটার সাথে যদি মাইনাস মাইনাস এখানে 2 দ্বারা গুণ করতেছি, অর্থাৎ 2x হবে। ওকে, এটা এখানে হয়েছে। এখন এখানে দেখেন আমাদের এখন যে কাজটা, আমাদের হচ্ছে আহ বিটার মান কি পাবো, এই লাইনটাকে যদি আমরা হচ্ছে মাইনাস দ্বারা গুণ করে দেই তাহলে কি হবে, মাইনাস দ্বারা গুণ করে দিলে এটা প্লাস হয়ে যাবে, আর এটা হচ্ছে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। সেটা লেখা হয়েছে যে বিটা ইকুয়াল এটা, এবং আলফার মানটাও একই ভাবে আমরা যদি এখানে বসাই তাহলে পাবো। অর্থাৎ এখানে কি আছে, আলফা প্লাস 2 বিটা আছে ইকুয়াল এক্স আছে। তো এখানে দেখেন আলফা ইকুয়াল যদি এক্স মাইনাস 2 বিটা, তো বিটার মানটা আমরা কি পাইলাম, দেখেন বিটার মানটা আমরা হচ্ছে পাইছি যে 2x - y, তাই না? তো 2x - y, 2x - y এখন হচ্ছে, সরি ভুল হয়ে গেছে আমার এখানে একটু। আচ্ছা, আবার মিশাই দিয়ে আবার নতুন করে করি। আমাদের তাহলে এখানে কি ছিল, আলফা প্লাস 2 বিটা ছিল, ইকুয়াল কি ছিল আমাদের, এক্স দেওয়া আছে তো, প্লাস এই যে 2, বিটার মানটা কি, বিটার মানটা হচ্ছে 2x - y। ওকে, এটা ইকুয়াল কি এক্স। এখন দেখেন এখানে আলফা যদি আমি রাখি তাহলে, আচ্ছা এখানেই করি, যে 2 এর সাথে 2 গুণ করলে কি হয়, 4x - 2y ইকুয়াল হচ্ছে এক্স। অর্থাৎ আমি যদি এটাকে এখন পার করে দেই, এখানে যদি আলফাটাকে রাখি তাহলে এই এক্সটা এই পাশে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে। অর্থাৎ x - 4x - 2y, তো এটার সাথে এটা বিয়োগ করলে কত হয়, -3x - 2y। এটাই হচ্ছে আমাদেরকে কিসের মান, আমাদের আলফার মান। ওকে, এখন দেখেন আমরা কি করব, এরপরে হচ্ছে আমরা এই যে 1 নাম্বার যে সমীকরণটা এখানে লিখছি আমরা, এটাকে এই 1 নাম্বার সমীকরণে আলফা আর বিটার মানটা বসাই নেব। ওকে, আলফা এবং বিটার মানটা এখানে দেখেন, এই যে এই যে 1 নাম্বার যে সমীকরণ, এখানে আলফার যে মানটা পাইলাম, আলফার মানের সাথে জি যে 1 যেহেতু গুণ অবস্থায় আছে, শুধু জাস্ট মানগুলা বসাই নিব আমরা। এই যে আলফার মানটা আমরা এটা পাইছি এবং বিটার মানটা এটা পাইছি, এখানে দেখেন বিটার মান এটা, আলফার মান এটা নিয়ে নিলাম। এখন আমরা কি করব, ট্রান্সপোজ করব। তো ট্রান্সপোজ করব কাকে, এই যে G1, এই যে G1 যে ভিত্তি দেওয়া আছে, এই G1টাকে এখন ট্রান্সপোজ করবো। ওকে, তো G1টাকে আমরা ট্রান্সপোজ করব। তো G1টাকে ট্রান্সপোজ করতে কি কি করতে হবে, আমাদের যে সমীকরণ জোটটা দেওয়া আছে, সমীকরণগুলো দেওয়া আছে, এই সমীকরণের সাপেক্ষে তো ট্রান্সপোজ করতে হয়। তো এখন এখানে দেখেন, তো G1 কে ট্রান্সপোজ করতেছি, G1 এর মান হচ্ছে 1 এবং 2, এটাকে ট্রান্সপোজ করতেছি, তাহলে এটাকে ধরে নিতে হবে x এবং এটাকে কি ধরতে হবে y। এখন এই মানগুলো আমরা এখানে বসাবো। তো x এর মান যদি 1 বসাই, তার মানে এটাকে 1 এর সাথে 5 গুণ করলে 5 হয়, এবং y এর মান যেহেতু 2, অর্থাৎ 5 এবং 2 যোগ করলে কত হয়, 7 হয়। সেই 7টা এখানে লেখা হয়েছে। একই ভাবে x এর মান 1, তার মানে এখানে 3 হচ্ছে, এবং y এর মান কি 2, অর্থাৎ কি হচ্ছে এখানে 3 - 4, অর্থাৎ কত হচ্ছে, -1 হচ্ছে। সেই -1টা লেখা হয়েছে। এখন এখানে দেখেন ভাইয়া, আমি কি বললাম যে দুইবার এটাকে কি করতে হবে, করতে হবে, যে কারণে আমাদেরকে, আমি একবার এটা বের করে নিলাম, এরপরে এটাকে আবার এই যে আমরা যে এখানে এই যে এটা লিখছি না, এটার সাপেক্ষে আমাদেরকে আবার করতে হবে। তো এখন এটাকে আমি ধরবো আবার কি এক্স, এটাকে ধরবো আমি আবার ওয়াই।
ধরে নিয়ে এবার হচ্ছে কি করব আমরা, এই যে এইটার সাথে এই ভিত্তি সাপেক্ষে, এই ভিত্তিটার সাপেক্ষে কি করতে হবে, আমাকে ট্রান্সপোজ করতে হবে। আমি প্রথমে দেখাইলাম যে E1 E2 E3 এটার সাপেক্ষে F1 গুলোকে ট্রান্সপোজ করতে হয়, মানে E1 এর ভিত্তিগুলোকে নিয়ে F2 এর F1 বা যে স্কেলার গুলো নিয়েছিলাম ওগুলাতে কি করতে হয়েছিল, কাজ করতেছিল। তো এরকম করে আমরা এটাকে কি করলাম, সাপোজ ধরে নেন এইটা আমরা বের করলাম এখন E1, এটাকে আমরা F1 এর সাথে এখন কি করব, ট্রান্সপোজ করব। আচ্ছা, অত ভেজাল করার দরকার নাই, আপনার সহজভাবে মনে রাখেন যে এখন আবার এটাকে ট্রান্সপোজ করতে হবে এটার সাপেক্ষে। তো এটাকে ধরবো আমি কি এক্স, এটাকে কি ধরবো এক্স, আর এটাকে ধরবো ওয়াই। তো এক্স এর মানে এখানে কত 7, অর্থাৎ এখানে যদি আমি 7 বসাই তার মানে কত হচ্ছে আমার 3 × 7 = 21, অর্থাৎ -21। এরপর হচ্ছে প্লাস, এরপর এখানে দেখেন যে -1 আছে, অর্থাৎ 2 - 1। এটাকে যদি আমি গুণ করি তাহলে -21 মাইনাস কি 2, তার মানে -23 হচ্ছে আমাদের। ওকে, এটার সাথে আমাদের যে G1টা ছিল সেই G1টাই আছে। একই ভাবে আমরা এই বাকিগুলাও করে নেবো, এগুলা আপনারা সহজ ক্যালকুলেশন করতে পারবেন। আমি শুধু জাস্ট সিস্টেমটা একটু দেখাই দিলাম আপনাদেরকে। এখন আমাদের কাজ শেষ, আমরা এখন এই যে G1 এবং G2, এই যে G2 যে এগুলা তো আমাদের হচ্ছে ভেক্টর, এগুলার যে চলকগুলো আছে এই চলকগুলাকে কি করব আমরা ম্যাট্রিক্স সাজাই নিয়ে ওটাকে ট্রান্সপোজ করব, তাহলে আমাদের এই অঙ্কটা শেষ। এই যে এখানে সারা পড়ছিল জি টুটা আপনার হচ্ছে খাতায় ওঠানোর সময় করে নেবেন। ওকে, তো এরপরে আমরা দেখেন আমরা শুধু জাস্ট আমাদের কাজ শেষ, এখন এগুলোকে ট্রান্সপোজ করব। তো টিজি লিখলাম, লেখার পরে এই যে দেখেন -23 এই যে 15 লিখলাম, এই যে 13, সরি না 13 না, এই যে 39 লিখলাম, 26 লিখলাম। এটাকে ট্রান্সপোজ করলে কি হবে, সারিটা কলামে পরিণত হবে, সারিটা কলামে পরিণত হবে। এই সারিটা কি হয়েছে, কলাম হয়ে গেছে, এই সারিটা এই কলামটা হয়ে গেছে। শেষ, আমাদের এই অঙ্কটা এখান থেকে শেষ হয়ে গেল। আচ্ছা, আমাদের আজকে লাইভটা যদি শেষ হয়ে যায় আমরা আজকে এখান থেকে শেষ করব, বাকি দিনে আমি পরেরটা করাবো। তো 6 নাম্বারটা আপনারা একটু একই ভাবে করবেন, যোগাশ্রী অপারেটর, এটা আপনারা হচ্ছে বুঝতে পারবেন। হ্যাঁ, ওই কোনো কাজ নাই, আগের মতো করেই, নাকি এটা আমি করাই দেই, 3 মিনিটে একটু দেখাই দেই আপনাদেরকে। এখানে দেখেন যে R² থেকে R² একটি যোগাশ্রী অপারেটর যাহা এইটা দ্বারা বর্ণিত এবং ভিত্তি দেওয়া আছে। এগুলো এতক্ষণ আমাদেরকে হচ্ছে G1 এবং G2 আগের অঙ্কটাতে এইভাবে দেওয়া ছিল, এগুলো আমরা হচ্ছে এই ভিত্তিগুলো এবার হচ্ছে কি নিব, ধরে নিব, এর প্রেক্ষিতে একটি ম্যাট্রিক্স নির্ণয় করব। ওকে, তো এখন দেখেন তাহলে এই ভিত্তিগুলোকে কি বললাম, আমরা হচ্ছে মনে করে নিয়ে ধরে নিব যে ধরি AB বিলংস টু R², যেখানে AB আমরা এই যে আগের নিয়মে যেভাবে ধরে নিলাম লাইনটা ওইভাবে করে নেব, যেখানে XY কি বিলংস টু আর। এখন G1 আমরা এটা কি মনে করি যে G1 ইকুয়াল এটা এবং G2 ইকুয়াল হচ্ছে এইটা। এরপরে আমরা আগের নিয়মে কাজগুলা করব, যে সুতরাং এখানে হচ্ছে A, B ইকুয়াল এই যে জির মান যেগুলো আছে এই মানগুলা কি বসাবো। ঠিক আছে, এরপর গুণ করে দেবো, যোগ করে দেবো, যোগ করে দিলে আমরা এই লাইনটা পাবো। এরপর এখান থেকে কি করব আমরা, এই যে এক্স এবং ওয়াই এর মান বের করব, এক্স এবং ওয়াই এর মান বের করে আমরা ওইগুলা নিয়ে আবার হচ্ছে এখানে বসাবো। এই যে এক্স এবং ওয়াই এর মানগুলা, এই যে এক্স এবং ওয়াই এর মান আগের অঙ্কটা যেরকম করলাম, এক্স এর মান এখানে বসাবো, ওয়াই এর মান এখানে বসাবো। ঠিক আছে, এখান থেকে আমি এই যে এখান থেকে তো ওয়াই এর মান এটা পাবো, এখন এই ওয়াই এর মানটা এখানে বসাই দিলে এক্স এর মানটা পাবো। ঠিক আছে, এইভাবে আমরা এই মানটা পাইছি। ঠিক আছে, ক্যালকুলেশন যদি না বোঝেন তাহলে নেক্সট অঙ্কে মনে করাই দিবেন, তবে সহজ ক্যালকুলেশন এগুলো আপনি বুঝবেন, শুধু সিস্টেমটা আমি দেখাই দিচ্ছি। এখন এক্স ও ওয়াই এর মান 1 নম্বর সমীকরণে বসে, আগের অঙ্কটাতে যেরকম বসাইলাম এই 1 নম্বর সমীকরণটাতে, এই যে 1 নম্বর সমীকরণে এখানে এক্স এবং ওয়াই এর মানটা বসাবো, এক্স এবং ওয়াই এর মান বসাইলাম। এরপরে কি করব, এখন আমরা হচ্ছে ট্রান্সপোজ করব, আমাদের হচ্ছে যে ভিত্তিগুলো দেওয়া আছে, অর্থাৎ আমাদের এই যে G1 এবং G2 যেগুলো ধরে নিলাম এগুলা কি নিব, আমরা ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করে যে মানটা পাবে ওইটার সাপেক্ষে আবার কি করব আমরা, আমাদের এই যে যে সমীকরণটা দেওয়া আছে ওই সমীকরণে, সরি সমীকরণ না, এই যে এখন যেটা পাইলাম আমরা এখানে আবার মানগুলা বসাবো, আগের নিয়মটাই। বুঝতে পারছেন, এখানে দেখেন যে এই যে G1, এখানে আমরা যে G1 এর মানটা দেওয়া আছে, এখান থেকে আমরা কি করব, এই সমীকরণে মানটা বসাবো, বসাই আমরা এই মানটা পাই, তাই না? আমাদের যে 1 নম্বর যে যেটা দেওয়া আছে আর কি সমীকরণ জোট আগের অঙ্কটার মতোই, এখানে এই মানটা পাবো এবং এবার কি করব আমরা হচ্ছে এটার মান আবার এখানে বসাবো, অর্থাৎ এটাকে আবার কি ধরবো, আমরা এ ধরবো, যেহেতু এ এবং বি এটা চলক আছে সেহেতু কি এটাকে বি ধরবো, এই মানগুলো আবার এখানে বসায় আমরা এইটা পাবো। ওকে, এরপরে এগুলাকে কি করব, এই G1 এবং G2 এর যে সহগটা, এই সহগগুলাকে আমরা ম্যাট্রিক্সে নিব, ম্যাট্রিক্সে নিলে আমাদের কি কি হবে, ম্যাট্রিক্সে নিলে আমাদের ম্যাট্রিক্সে নেওয়ার পর ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ করলে আমাদের এই আকারটা আসবে, অর্থাৎ সারিটা কলাম হয়ে যাবে, এই সারিটা কি হয়ে যাবে, কলাম হয়ে যাবে। ওকে, এরপরে দেখেন আমরা 8 নম্বর একটা অঙ্ক দেখবো। এই 8 নম্বর অঙ্কটার ক্ষেত্রে
আমাদের তো টাইমটা শেষই হয়ে যাচ্ছে। দেখেন যতটুকু হয়, এরকম আমাদের 3টা ভিত্তি দেওয়া আছে, এগুলো 3টা ভিত্তি দেওয়া আছে। তো এই ভিত্তিগুলো আমরা ধরে নেই F1 F2 F3 আগের মতো করে, হ্যাঁ। তো ধরে নিলাম, এটাকে বলছে যোগশ্রী অপারেটর ম্যাট্রিক্স রূপায়ণ করো। তো আগের যে নিয়মটা, ওই নিয়মটা আপনার বই দেখলেও বুঝতে পারবেন এখন আর কি। দেখেন যে এ বি সি বিলংস টু আর কিউব, যেখানে এই যে আগের মতো করে আমরা নিয়ে নিলাম, এগুলো স্কেলার এক্স ওয়াই জেড। এরপর হচ্ছে আমরা হচ্ছে এই যে F1 F2 F3 যে মানগুলো আছে এগুলা নিয়ে যোগ করব, যোগ করে আমরা হচ্ছে সমীকরণ যোগ করব, সমীকরণ যোগ করার পরে এইটা ইকুয়াল হচ্ছে কি এ, এটা ইকুয়াল বি, এবং এটা ইকুয়াল কি সি। এখান থেকে এক্স ওয়াই জেড এর মান বের করবো, এক্স ওয়াই জেড এর মান বের করে আমরা 1 নম্বর সমীকরণ যেটা আমরা